তীব্র গরমে রাজধানী সহ সারা দেশের হাসপাতালে বাড়ছে জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু সংখ্যা। বেশিরভাগ হাসপাতালে শিশু ওয়ার্ডেই শয্যা খালি নেই। গরমে সুস্থ থাকতে বেশি পানি পান করা ও অদরকারে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এদিকে চুয়াডাঙ্গায় 3 দিন ধরে তাপমাত্রা 40 ডিগ্রির ওপরে, জলাশয় কমে যাওয়া, অনাবৃষ্টি ও পশ্চিমা লু হাওয়ায় চরম ভাবাপন্ন হচ্ছে এই অঞ্চল। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে, সাথে আছি শাফাতুল কবির এবং আমি সঞ্চারী মজিদমা। আর শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ। ক্ষমতার পালা বদলেও ইন্দো বাংলা সম্পর্ক পরিবর্তন হবে না বলছেন বিশ্লেষকরা। ভ্যাট আদায় বাড়াতে সিগারেটে কর বৃদ্ধি সহ 3 পরিকল্পনা এনবিআর-এর, ফাঁকি বন্ধে জোর দেওয়ার পরামর্শ। প্রতিবেশী দেশের তুলনায় হার্টের রিংয়ের দাম বাংলাদেশে 2.5 গুণ। মূল্য নির্ধারণে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা দেখবেন: চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর, সম্পাদক দীপজল, 11 আসনের মধ্যে 2টিতে কলি নিপুণ প্যানেলের জয়। ইস্পাহানে 3টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত, পারমাণবিক স্থাপনা অক্ষত, দাবি ইরানের। উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সিলেটে হতে পারে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি। এ সময় উত্তর পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া বাতাসের গতিবেগ হবে 45 থেকে 60 কিলোমিটার। এই এলাকার নদীবন্দরসমূহে জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ হতে পারে শিলাবৃষ্টি। তবে বৃষ্টি হলেও কমবে না তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেড়ে যাওয়ায় গরম বেশি অনুভূত হবে। পুরো মাস জুড়েই এই অবস্থা থাকবে। তাপমাত্রা 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী আল আমিন হক। আল আমিন, তীব্র গরমে তাপমাত্রা আজকে কত ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে রাজধানীতে, আর কোথায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে, আর এই বিষয়ে আবহাওয়াবিদরা আর কি তথ্য জানিয়েছে? রাজধানীতে আপনি জেনে থাকবেন, সকাল 6টায় যেটি 28 ডিগ্রি ছিল সেটি এখন প্রায় 30-এর কোঠা পার হয়ে গেছে এবং এটি প্রতি ঘন্টায় প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ছে এবং সেটি যে দুপুর 3টা নাগাদ সর্বোচ্চ 39 থেকে 40 ডিগ্রি ছুঁয়ে যাবে এবং সেটি যে অসহ্য তাপমাত্রা সেটি বলাই যাচ্ছে। এবং রাজধানীর এই তাপমাত্রা কিন্তু এলাকায় ভেদে ভিন্ন হচ্ছে। বিশেষ করে যেসব এলাকায় গাছ রয়েছে, জলাশয় রয়েছে, সেখানে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কম অনুভূত হচ্ছে। এবং কারওয়ানবাজারের কথা যদি আমরা বলি, মতিঝিল কিংবা এইসব যে ঘন বসতি যে এলাকাগুলো রয়েছে কিংবা গাড়ি চলাচল, যান চলাচল বেশি করছে, সেখানে কিন্তু তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে। অর্থাৎ এই যে অসহ্য তাপমাত্রা সেটি কিন্তু, যেটি আবহাওয়াবিদরা বলছেন কারণ হিসেবে, যে বাতাসে এই মুহূর্তে আর্দ্রতার পরিমাণ প্রায় 89% এবং এই যে এত পরিমাণ আর্দ্রতা, যেটি মানুষকে অস্বস্তিতে ফেলছে, মানুষ বেশি ঘামছেন এবং তীব্র পিপাসাও লাগছে অনেকের এবং এর কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এবং আগামীকাল স্কুল খোলা হবে অনেক স্কুলেই, যে কারণে আবহাওয়াবিদরা কিন্তু বলছেন এই যে তাপমাত্রা রয়েছে, আগামী 5 দিন অন্তত সুখবর নেই। যদি সুখবর না থাকে, সেই স্কুলগুলো যদি খোলা হয়, কোমলমতি শিশুরা স্কুলে গিয়ে কতটা অস্বস্তিতে পড়বেন এবং সেই স্কুলগুলো খোলা না খোলার সিদ্ধান্ত নিয়েও যেন সরকার ভাবেন, সেটি আবহাওয়াবিদরা বলছেন। আবহাওয়াবিদদের এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, এর আগেও কিন্তু বাংলাদেশে এমন তাপমাত্রা
ছুঁয়ে গেছে এবং সেই সময়ে কিন্তু অনেক শিশু হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ডায়রিয়া নিয়ে, এবং সেটি যেন এবার না ঘটে মানুষকে সচেতন হওয়ার কথা বলছেন আবহাওয়াবিদরা। বলছেন একেবারে প্রয়োজন ছাড়া যেন ঘরের বাইরে কেউ বের না হন, যদি বের হতে হয় তাহলে যেসব প্রোটেকশন নেওয়ার কথা, নিরাপত্তা বিষয়গুলো সেটি যেন নেওয়া হয়, এবং চুয়াডাঙ্গায় যে তাপমাত্রা সবচেয়ে বাংলাদেশে বেশি অনুভূত হচ্ছে সেটি অব্যাহত থাকবে। ঝড় বৃষ্টির কথা আপনি বলছিলেন, সেই তথ্য এখন পর্যন্ত একই রয়েছে, যদিও দুই একটি জায়গায় বাংলাদেশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই বৃষ্টি কিংবা সেই মেঘলা আবহাওয়া যে তাপমাত্রায় কোনো প্রভাব ফেলবে তা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ আগামী 5 দিন অন্তত যে তাপমাত্রা আমরা এখন অনুভূত করছি সেটির যে কোনো হেরফের হবে সেটি বলা যাচ্ছে না, যে কারণে এখন পর্যন্ত আবহাওয়া অফিস থেকে কোনো সুখবর নেই। তবে মানিয়ে নিতে হবে, বাংলাদেশের মানুষ তো আপনি জেনে থাকবেন রাজধানীতে বিশেষ করে জলাশয় কমে গেছে, গাছপালা কমে গেছে, যত্রতত্র ভবন উঠছে। বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যেই এই তীব্র গরমের অনুভূতি আসলে খুব সহসাই কমছে না। রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন হক। এদিকে তীব্র গরমে রাজধানীর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। বেশিরভাগ হাসপাতালে শিশু ওয়ার্ডেই শয্যা খালি নেই। নিউমোনিয়া ছাড়াও জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। গরমে সুস্থ থাকতে বেশি পানি পান করা সহ নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। বৈশাখে রোদের তীব্রতা বাড়ার সাথে যেন তাল মিলিয়ে বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী সহ রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে 20 থেকে 30%। নিউমোনিয়া থেকে শুরু করে ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে বিভিন্ন জেলার রোগী ছুটে আসছেন রাজধানীতে। ভর্তি হওয়া বেশিরভাগ শিশুরই ধরা পড়ছে নিউমোনিয়া। কাশি ছিল, কাশির স্থানে শ্বাসকষ্ট বাড়ছে, জ্বর, এরপরে নিয়ে এখানে আসছি, আসার পর ওনারা বলতেছে নিউমোনিয়া হয়েছে। এখানে আসার পরে আমি জানতে পারি যে ওর শ্বাসে পানি জমছে, সেটা অপারেশন করতে হবে। ঈদের দিন বৃহস্পতিবার দিন ওর খুবই অবস্থা কাহিল, জ্বর 103 হয়ে গেছে গা। ওরা আমরা ইমার্জেন্সিতে নিয়ে আসছি, ইমার্জেন্সিতে নিয়ে আসার পর আমাদেরকে সঙ্গে সঙ্গে ভর্তি দিয়ে দিচ্ছে। সরকারি হাসপাতালে শয্যা না পেয়ে অনেককে ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে। যে ভাই এখানে তো সিট নাই, নিতে পারবেন না, আর রোগীর অবস্থা তো খুব খারাপ, এই বলে অন্য হসপিটালে পাঠিয়ে দিলে প্রাইভেটে। সিট বলছে যে খালি নাই, কইছে ইমার্জেন্সি নিয়ে সোহরাওয়ার্দী হসপিটালে নিয়ে ভর্তি করতে। চিকিৎসকরা বলছেন গরমে ঘেমে গিয়ে ঠান্ডা জ্বর থেকে হচ্ছে নিউমোনিয়া। এছাড়া এবার জ্বরের এমন কিছু ধরনে মানুষ আক্রান্ত হচ্ছে যা আগে দেখা যায়নি। এবার আমরা কিছু ভাইরাল ফ্লু এখনও পাচ্ছি, যেটা কারণে এবং এই প্যাটার্নগুলো দেখা যাচ্ছে যে ঘরে ঘরে বয়স্ক, শুধু বয়স্ক আর শিশুদের না, সবার এক ঘরে থাকলে বাসার সবাই আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত জ্বর, বমি, তাদের বুকের খাঁচা ডেবে যাওয়া, খাওয়া মানে হচ্ছে খাবার খেতে না পারা, শ্বাসকষ্ট, এসব নিয়ে তারা আমাদের হসপিটালে এসে আমরা ভর্তি হচ্ছে। খুব ঘেমে গেলে হালকা অল্প করে স্যালাইনের পানি, ডাবের পানি, এগুলো বাসায় বাচ্চাদের ঘন ঘন করে একটু পরপর খাওয়াতে হবে। আইসিডিডিআরবি বলছে চলমান তাপপ্রবাহে ঠান্ডা, জ্বরসহ বিভিন্ন রোগের রোগী বাড়লেও এখন পর্যন্ত ডায়রিয়া রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের মতোই আছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরমে বাড়ছে অসুস্থতা, এ বিষয়ে চাঁদপুর থেকে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে হাসপাতাল পরিস্থিতির কি অবস্থা দেখা যাচ্ছে এই তীব্র তাপদাহে? চিকিৎসকেরা কি কি পরামর্শ দিচ্ছেন? চাঁদপুরে জেনারেল হাসপাতালে আমি রয়েছি। এখানে এই যে তীব্র যে গরমে চলছে, এই তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু শিশুদের যে রোগ ক্ষমতা সেটা বৃদ্ধি পাচ্ছে। যেমন জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, এই তিনটি প্রকোপ নিয়ে তারা হাসপাতালে ছুটছে। প্রথমত জেলা যে 8টি উপজেলা হাসপাতাল রয়েছে সেখান থেকে রেফার করা হচ্ছে যে জেনারেল হসপিটালে। এখানে কিন্তু আজকেও 144 জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে 40টি বেড এখানে রয়েছে মাত্র, কিন্তু এর দ্বিগুণ রোগী এখানে ভর্তি রয়েছে। এতে কিন্তু রোগীর সাথে আসা অভিভাবকরা পর্যাপ্ত পরিমাণ এখানে বেশি বেশি দুর্ভোগ করতে হচ্ছে, এবং এই রোগীদের পর্যাপ্ত পরিমাণ হাসপাতালের যে ওষুধ দেওয়ার কথা সেগুলো দেওয়া হচ্ছে না বলে রোগীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে যে শিশুদের যে রোগের প্রভাব বাড়ছে, এর জন্য
বেশি বেশি শিশুদেরকে পানি পান করাতে হবে, তাদেরকে বেশি বেশি তাদেরকে পাতলা জামা পরিধান করতে হবে এবং যদি প্রয়োজন হয় দিনে 2 থেকে 3 বার গোসল করানো যেতে পারে। এছাড়া শিশুদের পাশাপাশি বয়স্ক লোকজন অসুস্থ হয়ে পড়ছে। আমরা পুরুষ ওয়ার্ডও দেখেছি, সেখানে প্রচুর পরিমাণ পুরুষ বয়স্ক লোক ভর্তি রয়েছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে জেলার সর্বত্রই শিশুরা এবং বয়স্ক লোকরা আক্রান্ত হচ্ছে। হাসপাতালের যে পর্যাপ্ত সেবার কথা বলা হচ্ছে, হাসপাতাল পক্ষ থেকে, কিন্তু রোগীরা বলছে যে তাদেরকে পর্যাপ্ত যে ওষুধ দেওয়ার কথা তারা দিচ্ছেন না। কিন্তু চিকিৎসকরা বলছেন যে তাদেরকে হাসপাতাল সরকারি যে ওষুধ দেওয়ার কথা সেই ওষুধটি কিন্তু তারা দিয়ে আসছেন, হয়তো রোগীর অভিভাবকরা সেটি দেখছেন না। কিন্তু আমাদের কাছে বেশিরভাগ রোগী বলেছেন তারা ওষুধগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে। এই রোগীদের এই দুর্ভোগ গুলো পর্যায়ে আমরা দেখি শীতের সিজন এবং গরমের সিজন আবহাওয়া পরিবর্তন হলেই এই হাসপাতালে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা সেবায়। এই কারণে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে রোগীদের চিকিৎসার জন্য বাড়তি জনবল দেওয়া হয় শিশু ওয়ার্ডে এবং বয়স্ক ওয়ার্ডে দেওয়া হচ্ছে। এই ছাড়াও আমরা যদি উপজেলা পর্যায়ে আমরা আইসিডিআরবির সাথে কথা বলেছিলাম, সেখানে যে স্বাভাবিক যে ডায়রিয়া রোগীর থাকার কথা সেটি রয়েছে। এখনো তাপমাত্রা বৃদ্ধির ফলে কিন্তু ডায়রিয়ার যে বৃদ্ধি হওয়ার কথা সে ডায়রিয়া হাসপাতালে মতলব রয়েছে চাঁদপুরে, সেখানে তেমন প্রভাব এখনো পড়েনি। এছাড়া কিন্তু চাঁদপুরের যে উপজেলা পর্যায়ে এবং সদর হাসপাতালে সেখানে কিন্তু সেই প্রভাবটি আমরা বেশি দেখতে পাচ্ছি। আমার কাছে চাঁদপুর থেকে এই ছিল সর্বশেষ। বাবলু আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান, বিস্তারিত জানাবেন তিনি। মুস্তাফিজ, রাজশাহীতে প্রায় মেডিকেল কলেজে গড়ে প্রতিদিন 500 শিশু ভর্তি হচ্ছেন। অভিভাবকরা কতটুকু শঙ্কিত? চিকিৎসকেরা পর্যাপ্ত জনবল পাচ্ছেন কি? দেখুন, রাজশাহীতে যে তাপমাত্রা বা যে মৃদু থেকে যে মাঝারি ছিল, এরপরে কিন্তু এখন তীব্র তাপদাহ অতিবাহিত করছে, যার ফলে স্বাভাবিকভাবে রাজশাহীতে যে জনজীবনে যে বিপর্যস্ত একটি অবস্থা সেটি কিন্তু খুব সহজে অনুমেয়। ঠিক একই চিত্র পরে দেখা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেইখানে বিশেষ করে রোগীদের যে ওয়ার্ডে আছে সেখানে আমরা গেছিলাম, সেইখানে দেখেছি যে শিশুদের আক্রান্ত সংখ্যাটি অনেক বেড়ে গেছে। বিশেষ করে চিকিৎসকরা যে বিষয়টি বারবার বলছেন যে যারা শিশুরা রয়েছেন তারা ডায়রিয়া, বমি এবং ঘাম বসে যাওয়ার কারণে তাদের যে ঠান্ডাজনিত রোগগুলো সেগুলো নিয়ে কিন্তু বেশি যে শিশুরা আছে তারা কিন্তু হাসপাতালে বেশি আসছেন। এবং বারবার কিন্তু একটি কথা চিকিৎসকরা বলছেন, এক্ষেত্রে সচেতনতার বিকল্প কিন্তু নেই। অর্থাৎ যে পরিমাণ গরম পড়ছে, গতকালকেও রাজশাহীতে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ 41 ডিগ্রি সেলসিয়াস গতকালকে অতিবাহিত হচ্ছে। আজকে সকাল 9টা বাজছে, 9টার কিছু সময় পার হয়েছে। এখন কিন্তু রাজশাহীর আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য সেটি বলছে এরই মধ্যে কিন্তু 33.8 ডিগ্রি সেলসিয়াস অতিবাহিত করেছে। অর্থাৎ সারাদিনে যে তাপমাত্রার পারদ আরও বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আবহাওয়া অধিদপ্তর কিন্তু বলছেন যে আগামী 4 থেকে 5 দিন এই ধরনের আবহাওয়া কিন্তু এই উত্তর অঞ্চলের উপর দিয়ে অব্যাহত থাকবে, যার ফলে এই উত্তর অঞ্চলের যে মানুষগুলো রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, সেই সাথে শিশু যারা রয়েছে তাদের উপরে কিন্তু এই প্রভাবটি বেশি পড়ছে। আমরা গেছিলাম গত কয়েকদিন থেকে দেখা গেছে যে অন্য সময় যেখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গড়ে রোগী 350 থেকে 400 এখানে ভর্তি হয়ে থাকে এখানে, আর এখন কিন্তু দেখা গেছে যে 500, কখনো 500-র উপরেও কিন্তু রোগী ভর্তি হতে দেখা যাচ্ছে। এবং অধিকাংশ রোগীরই কিন্তু যে গরমজনিত যে সমস্যা সেগুলো নিয়েই কিন্তু বেশি আসছে। এবং বিশেষ করে চিকিৎসকরা একটি কথাই বলছেন যে যখন তীব্র গরম অনুভূত হচ্ছে তখন এই বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষের রাস্তার ধারে যে পানীয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সেই পানিগুলো খেতে বা একটু নিজেদের তৃষ্ণার্ত নিবারণ করতে সেই খাবারগুলো তারা বেছে নিচ্ছেন বা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এতেই কিন্তু তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। বারবার কিন্তু যারা চিকিৎসকরা রয়েছেন তারা এই বিষয়টি বলছেন। অর্থাৎ রাস্তার ধারে যে বিভিন্ন শরবত, আখের শরবত হোক বা বিভিন্ন যে ফলের জুসের বা অনেক ড্রাই ফ্রুট যেগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু মানুষ খাচ্ছেন এবং এগুলো খাওয়ার ফলেই কিন্তু বিশেষ করে পেটের পীড়াদায়ক যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কিন্তু হাসপাতালে রোগীদের সংখ্যা কিন্তু বাড়ছে। অপরদিকে এখন আরেকটি বিষয় বারবার বলছেন, বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষরা রয়েছেন, যারা রিক্সা চালায় বা দিনমজুররা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হিটওয়েভের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে কিন্তু চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে একটু তারা শীতল জায়গায়, অর্থাৎ যে তীব্র গরম রাজশাহীতে যে তীব্র তাপদাহ চলছে, এক্ষেত্রে চিকিৎসক সহ সংশ্লিষ্ট সবাই কিন্তু বলছেন যে আসলে সচেতনতার বিকল্প আসলে কিছু নেই।
এই ছিল রাজশাহীর সর্বশেষ আবহাওয়ার তথ্য। তীব্র গরমে বাড়ছে রোগের প্রকোপ। রাজশাহী ও চাঁদপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। চুয়াডাঙ্গা শীতের সর্বনিম্ন আর গ্রীষ্মে যেখানে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এতে প্রশ্ন উঠেছে কি এর কারণ, তবে কি মরুতে পরিণত হবে এই অঞ্চল? এই আশঙ্কা নাকচ করে আবহাওয়াবিদরা জানিয়েছেন কর্কট ক্রান্তি রেখায় অবস্থান ছাড়াও জলাশয়ের স্বল্পতা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, অনাবৃষ্টি ও পশ্চিম দিক থেকে আসা লু হাওয়া চরম ভাবাপন্ন হচ্ছে এই অঞ্চলে। বৈরী আবহাওয়ার কবলে দক্ষিণ এশিয়া, এর বাইরে নয় বাংলাদেশও। রাজধানী সহ গোটা দেশ যখন পড়ছে তীব্র তাপদাহে, বইছে তাপপ্রবাহ, তখন নতুন ভিন্ন এক মাত্রা নিয়ে সামনে এসেছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। সৌদি আরব আফ্রিকার মরু অঞ্চলের সমান্তরালে এ এলাকার উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা। সূর্য এখানে মাথার ওপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত। এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে যে শুষ্ক বাতাস, তার মুখেই পড়ে চুয়াডাঙ্গা। এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ। এ সময় পারদ উঠে যায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর। উত্তপ্ত বায়ু বাংলাদেশে ওই চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মোংলা এইসব অঞ্চল থেকে গেটওয়ে হিসেবে বাংলাদেশে প্রবেশ করে ওই অঞ্চলের তাপমাত্রাকে একটু উত্তপ্ত করে ফেলে। ফলে চুয়াডাঙ্গা ভৌগোলিক অবস্থানগত কারণে একটু উত্তপ্ত। সাতক্ষীরা, যশোর ছাড়াও এই বলয়ে পড়ে ফরিদপুর, কুষ্টিয়া। তবে সেখানে জলাধার কাছে থাকায় তুলনামূলকভাবে তাপমাত্রা থাকে সহনীয়। কিন্তু চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা, নবগঙ্গা সহ শাখা নদীগুলো গেছে শুকিয়ে। নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। সঙ্গে বনভূমি কমে যাওয়া ও অনাবৃষ্টিতে আবহাওয়া হয়ে উঠেছে চরম ভাবাপন্ন। পানি যত বেশি প্রবাহমান সে তত বেশি হিট ডিসচার্জ করে। সে যে পানি হিট ডিসচার্জ করতেছে, প্রবাহ করতেছে সেটা না, এটার সাথে সে অ্যাকুয়াটিক যে সিস্টেম, মাছ তৈরি হওয়ার, উদ্ভিদ তৈরি হওয়ার, সেটাও যেমন সাপোর্ট করে, মানে ইকোসিস্টেম সার্ভিস। আবার সে একই সাথে এই হিটটাকে ডিসচার্জ করে নিচের দিকে নিয়ে যায়। এখন আপনি যখন এটাকে বন্ধ করে ফেললেন, আপনি যখন এটাকে একেবারেই ভরাট করে ফেললেন, তখন ওই মেকানিজমটা ওইখানে তো থাকতেছে না। তাহলে কি হচ্ছে, আপনি ল্যান্ডের ক্ষেত্রে সে হিটটাকে আবার অ্যাবজর্ব করে সে তখন তাপমাত্রা বাড়িয়ে দিবে। এক দশক আগেও নাটোরের লালপুর ছিল দেশের সবচেয়ে উষ্ণতম এলাকা। জলবায়ু পরিবর্তন ছাড়াও মানবসৃষ্ট সংকটে সে জায়গা নিয়েছে চুয়াডাঙ্গা। এখানে 2014 সালের 21শে মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি। 2023-এর 17 এপ্রিল তা ছিল 43 ডিগ্রি। এবারও এ জেলার আবহাওয়া সেই একই অবস্থার দিকে এগোচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমে চাঁপাইনবাবগঞ্জে ঝরে যেতে শুরু করেছে আম। বৈরী আবহাওয়ায় এবছর আমের মুকুল এসেছেও কম। এরপরও গুটি আম ঝরে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। এই অবস্থায় আম গাছের অতিরিক্ত পরিচর্যা ও যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিনের টানা দাবদাহে ঝরে যাচ্ছে আম। এবছর প্রতিকূল আবহাওয়া আর অফ ইয়ার অর্থাৎ কম ফলনের বছর হওয়ায় আমের মুকুল আসে কম। তার উপর খরাতে গুটি আম ঝরে যাওয়ায় কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। বাগান চাষিরা বলছেন খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করছেন তারা। এতে আমের উৎপাদন খরচ বাড়ছে। খুব ময়লা ছিল, মানে মুকুল আসছিল, তো এবার গরমের কারণে সেরকম মুকুল থাকেনি। অনেক তাপমাত্রা, রোদ্রে দেখা যাচ্ছে যে ঝরছে, কোনটা বড় হয়েছে, আর বেশি হয়েছে একটু পানি হলে একটু ভালো হতো। কয়েকদিন থেকে যে তাপদাহ চলছে, এরপরে যে গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। অনেকে সেচ দিতে পারছে না, পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। আঞ্চলিক গবেষণা কেন্দ্র বলছে টানা তাপ প্রবাহের মতো দুর্যোগে কৃষকদের খুবই সতর্কতার সঙ্গে গাছ পরিচর্যা করতে হবে। এক্ষেত্রে গাছের গোড়ায় নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ তাদের। পানি স্প্রে করার সময় যদি প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া সার মিশিয়ে স্প্রে করা যায়, তাহলে মানে গাছ কিন্তু তার যে খাদ্যের যে ঘাটতি সেটা পূরণ হবে এবং ফল ঝরা রোধ হয়ে যাবে। কাজে জরুরিভাবে পরামর্শ হলো এখনই গাছের গোড়ায় সেচ দিতে হবে। কৃষি বিভাগ জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। তবে বিরূপ আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের তুলনায় বাংলাদেশে হার্টের রিংয়ের দাম 2.5 গুণেরও বেশি। ভারতে হার্টের যেই রিং 53,000 টাকা, তাই বাংলাদেশে বিক্রি হচ্ছে 1,40,000 টাকায়।
এত পার্থক্য কেন তার উত্তর দিতে পারেননি আমদানিকারকরা। মূল্য নির্ধারণে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বন্ধ বা সরু হয়ে যাওয়া হার্টের রক্তনালীকে প্রসারিত করে রাখতে বসানো হয় রিং বা স্টেন্ট। দেশে 40টির মতো কোম্পানির হার্টের রিং আমদানি হয়। মূল্য 15,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত। দেশে বছরে যা ব্যবহার হয় তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের 3 কোম্পানির তৈরি হার্টের রিং। ভারতে এগুলোর সরকার নির্ধারিত দাম 40,000 রুপি বা 53,000 টাকা। অথচ একই রিংয়ের দাম বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ঠিক করে দিয়েছে 1,40,000 টাকা। বোস্টনের প্রোমোস প্রিমিয়ার ভারতে 15,000 টাকা হলেও বাংলাদেশে তা বিক্রি হয় 73,000 টাকায়। আমরা যখন কোম্পানিগুলোর সাথে বার্গেইন করি, নিশ্চয়ই আমরা তো সেটা দেখতে চাই যে ইন্টারন্যাশনালি তার মার্কেট প্রাইসটা কী আছে, যে এক দেশে আপনি এই দামে বেচবেন, আপনার কাছে এক দামে বেচবে, আমার কাছে আরেক দামে বেচবে, এটা তো হতে পারে না, এটা হওয়া উচিতও না। তাদের যে বক্তব্যটা আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল পলিসি আছে, সেটা একটি ব্যাপার, এবং মার্কেটটা আমাদের চেয়ে অনেক গুণ বড়। সরকারের অবশ্যই উচিত হবে সমস্ত প্রোডাক্টকে একটা রিজনেবল প্রাইসে ক্যাপ করে দেওয়া, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ করেছে আর অন্যান্য দেশে আছে। তুমি স্বর্ণ দিয়ে বাধাই করে আনো, হীরার প্রোডাক্ট আনো, আমি তোমাকে 70,000 টাকা দিব প্রাইস, এর মধ্যে তোমাকে বিক্রি করতে হবে। তাহলে দুইটা সুবিধা, যে পারবে সে আনবে, আর যে কোনো কোম্পানি যদি বলে না এই কোম্পানি এইটাতে দিতে পারছি না আমরা প্রাইস তোমাদের বাংলাদেশে, করবে না। গত বছরের ডিসেম্বরে 23টি আমদানিকারক প্রতিষ্ঠানের রিংয়ের দাম ঠিক করে দেয় সরকার। এরপর চলতি মাসে আবারও 23টি প্রতিষ্ঠানের দাম নির্ধারণ হয়। অভিযোগ আছে কিছু কোম্পানির রিংয়ের দাম অস্বাভাবিক কমিয়ে দেয়া হয়, আবার কিছু কোম্পানির বেলায় হয় তা উল্টো। প্রত্যেকটা প্রিন্সিপালকে বলা হয়েছে কমতে হবে, আমাদের এখন দেশের অবস্থা, আপনারা ইন্ডিয়াতে বিক্রি করেন এবং আপনাদের না হলে আপনাদের সাথে ব্যবসা করব না, এইরকম আপনাদের সাথে আপনাদের ইউজ আমরা করব না। এভাবে বিভিন্ন জনকে বিভিন্নভাবে কনভিন্স করে আমরা মোটামুটি, তারাও দেখছে যে বাংলাদেশে এটার ইউজ আছে, তাদের ব্যবসা ধরে রাখার সাথে তারা কমাইছে এটা। আমদানিকারকেরা জানান দেশে বছরে হার্টের রিং ব্যবহার হয় 40,000-এর মতো, যার বাজার মূল্য 400 থেকে 500 কোটি টাকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ ও অর্থ পাচারের পৃষ্ঠপোষকতা বিএনপির অধঃপতনের মূল কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব যতদিন শেখ হাসিনার হাতে ততদিন দেশের গণতন্ত্র ও অর্থনীতি নিরাপদ। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। অংশ নেন দলটির সব স্তরের নেতাকর্মী। এতে সংগঠনকে বেগবান করতে নির্দেশনা দেন তারা। ধান যেটা আমাদের বাংলাদেশের মানুষের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই এই সংগঠনকে শহরে আটকে না রেখে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। কৃষক লীগটাকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রামের দিকে নিয়ে যাওয়াই ভালো। বিএনপিকে দেশের উন্নয়নে প্রধান বাধা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ ও অর্থ পাচারকারীদের আশ্রয় প্রশ্রয় দেয় বিএনপির এই দুর্দশা। এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা, এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরা এদেশে অর্থ পাচার আর দুর্নীতির রাজা। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি দেউলিয়া হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, যে দলই ক্ষমতায় আসুক, ঢাকার প্রতি দিল্লির নীতি একই থাকবে। তবে তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতির মতো বিষয় সমাধান সহ বাংলাদেশকে নিজেদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের।
বাংলাদেশে নির্বাচনের 4.5 মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের লোকসভা নির্বাচন। শুক্রবার প্রথম ধাপে 102 আসনে হয় ভোট গ্রহণ। 7 ধাপের এ নির্বাচনের ফল জানা যাবে 4 জুন। তবে ভোটের আগের জনমত জরিপ বলছে আবারও ক্ষমতায় ফিরতে পারে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। এরই মধ্যে নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। আর বিজেপির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এরই মধ্যে প্রমাণিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দিল্লিতে সরকারে যেই হোক, ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক থাকবে। ভারত অবশ্যই তারা চাইবে বাংলাদেশের সাথে যে সরকারই থাকুক না কেন তাদের নিজেদের নিরাপত্তার সাথে স্থিতিশীলতার স্বার্থে তারা আমাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য। আর তাছাড়া আপনি জানেন যে সাম্প্রতিক বছরগুলোতে এই আঞ্চলিক যে রাজনীতির মেরুকরণ সেগুলো কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক কিন্তু এক ধরনের তলানিতে গিয়ে ঠেকেছে, কিন্তু বাংলাদেশের সাথে তারা সম্পর্ককে ধরে রেখেছে। ভারতের সাংবাদিক ও বিশ্লেষকরা বলছেন, গত 10 বছরে বাংলাদেশ নীতিতে পরিবর্তন আনেনি দিল্লি, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে। বাংলাদেশ নীতির একটা ধারাবাহিকতা রয়েছে, যার কিন্তু পরিবর্তন গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার থাকাকালীন আমরা দেখিনি, বরং সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। অবশ্যই ভারতীয় কংগ্রেস ক্ষমতায় এলে তারা তো বাংলাদেশ সম্পর্কে তাদের একটি বিশেষ অনুভূতি এবং স্পর্শকাতর বিষয় রয়েছে, ফলে বাংলাদেশের ক্ষেত্রে এটার কোনো পরিবর্তন ঘটবে বলে আমি মনে করি না। বিশ্লেষকরা বলছেন, ভারতের যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশকে নিজেদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতির মতো বিষয় সমাধানে নজর দেওয়ার পরামর্শ তাদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। শুক্রবার 17 রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট নেওয়া হয়। দেশটির স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। প্রথম ধাপে গড়ে 60.03% ভোট পড়েছে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটের হার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায়। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে 102টি আসনে ভোট দিতে শুক্রবার সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড় করেন ভোটাররা। দিনভর চলে ভোট গ্রহণ। এর মধ্যে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি 39টি আসনে ভোট হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 12টি আসনে ভোট হয়েছে রাজস্থানে। পশ্চিমবঙ্গের 3টি আসন কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট নেওয়া হয়েছে। এর মধ্যে কোচবিহারে ভোটের সময় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। জলপাইগুড়িতে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার ও কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ তুলেছে বিজেপি। এদিকে মণিপুরে একটি কেন্দ্রের বাইরে গোলাগুলি হয়েছে। রাজ্যের কয়েকটি এলাকায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা, ইভিএম ভাঙচুর ও জাল ভোটের অভিযোগ সহ বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে, তবে কেউ হতাহত হয়নি। উত্তরপ্রদেশে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একটি কেন্দ্রের বুথ দখলের অভিযোগ উঠেছে। রাজ্যটির 2টি কেন্দ্রে ইভিএমে ত্রুটির অভিযোগও পাওয়া গেছে। এদিকে ছত্তিশগড়ের একটি কেন্দ্রে গ্রেনেড বিস্ফোরণে আহত হয়েছেন এক জওয়ান। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর 285 জন সদস্যকে সোমবার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার বিকেলে বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। বলেন, কয়েকদিনে মিয়ানমার থেকে 285 জন আশ্রয় নিয়েছেন। তাদের 22 এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে। যে জাহাজ তাদের নিতে আসবে তাতে মিয়ানমারে আটকে পড়া 150 জন বাংলাদেশও ফেরত আসবেন। এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। সব মিলিয়ে পর্যন্ত 285 জন মায়ানমারের বিজেপি সদস্য, অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, এবং 22 তারিখ, আগামী 22 তারিখ জাহাজ চলে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে।
নির্ধারিত সময়ের একদিন আগে রোববার দুবাই পৌঁছাবে সোমালিয়ায় জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। শুক্রবার এমভি আবদুল্লাহ থেকে পাঠানো সর্বশেষ বার্তায় এমন তথ্যই জানানো হয়েছে। গত বুধবারের পর থেকে জাহাজটিকে আর পাহারা দিচ্ছে না অন্য কোনো জাহাজ, ফলে এমভি আবদুল্লাহকে দুবাই অভিমুখে একাই অগ্রসর হতে হচ্ছে। তবে জাহাজটি ইতিমধ্যে সমুদ্রের অতি ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করেছে। সোমালীয় জলদস্যুরা জাহাজটিকে যেখানে আটক করে রেখেছিল তার থেকে প্রায় 970 নটিক্যাল মাইল দূরে এবং সোমালিয়া উপকূল থেকে প্রায় 687 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে জাহাজটি। আমাদের জাহাজ আবদুল্লাহ সর্বশেষ গতিপথ। জাহাজটি আজ মিডনাইটে ওমান টিএসএস-এ প্রবেশ করবে এবং এরপর ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে 21 তারিখ দুপুর নাগাদ আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের হামরিয়া পোর্টের অ্যাঙ্কারেজে পৌঁছাবো ইনশাল্লাহ। বান্দরবানে যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফ-এর গোলাগুলিতে এক সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় বান্দরবান রাঙামাটি সীমান্তে জঙ্গি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এই গোলাগুলি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত সেনা সদস্য রফিকুল ইসলাম র্যাবে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে বলে জানিয়েছেন স্বজনেরা। নিহত সেনা সদস্যের বড় ভাই মাসুদ রহমান গণমাধ্যমকে জানান, বান্দরবান থেকে ফোনে এক সহকর্মী সেনা সদস্য কেএনএফ-এর সাথে সংঘর্ষে তার ভাইয়ের মৃত্যুর খবর জানান। ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন বা সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এখনও কিছু নিশ্চিত করেনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সকাল 6:45 দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব। কার্যনির্বাহী সদস্য পদে এবার মিশা ডিপজল পরিষদ থেকে 9 জন আর কলি নিপুণ পরিষদ থেকে 2 জন নির্বাচিত হয়েছেন। এর আগে শুক্রবার উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ভোট হয় মিশা ডিপজল পরিষদ ও কলি নিপুণ পরিষদের মধ্যে। ভোট দিয়ে পরিবেশ নিয়ে সন্তোষ জানান ভোটাররা। এবারের নির্বাচনে 570 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 475 জন। চলে গেলেন দেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে মৃত্যু হয় তাঁর। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে আজ সকাল 10টায়। পরে নেওয়া হবে কুমিল্লায়। মৃত্যুর আগে দেহ দান করে গেছেন এই বীর মুক্তিযোদ্ধা। লাল সবুজের মাঝে বাংলাদেশের মানচিত্র, বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতীক। 1971 সালের 2রা মার্চ প্রথম উড়েছিল এই পতাকা, আর এর নকশাকার শিবনারায়ণ দাস। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে পতাকাটি নকশা করেন তিনি। পরে এ পতাকা হাতে 71-এর রণাঙ্গনে যুদ্ধ করেছে বাঙালি। শিবনারায়ণ দাসের জন্ম কুমিল্লায়। 71-এ তার বাবা সতীশচন্দ্র দাসকে হত্যা করে পাকিস্তানি সেনারা। শিবনারায়ণ রাজনীতিতে আসেন ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে। ছিলেন 62 শিক্ষা আন্দোলনে, অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। পতাকা তৈরি করবার ইতিহাস আছে, সেই ইতিহাসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এরকম করে অনেক কিছুর সঙ্গেই যুক্ত ছিলেন শিবনারায়ণ দাস। সুতরাং আজকে আমরা এটাই আহ্বান জানাবো যে সবাই জানুন শিবনারায়ণ দাসকে। সেদিন উনি কুমিল্লার থেকে ঢাকায় ছিলেন এবং সার্জেন্ট জহুরুল হক হলে রব ভাই, শাহজাহান সিরাজ ভাই, কাজী আরিফ আহমেদ ভাই, মার্শাল মনি, এই 4 জন যখন জাতীয় পতাকার সিদ্ধান্তটা চূড়ান্ত করে, তো সেটা একটা বড় কাগজে, পোস্টার কাগজে উনি এঁকে দিয়েছিলেন আর কি। শ্বাসকষ্ট নিয়ে 1 এপ্রিল সমরিতা হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। শুক্রবার সকালে এখানেই মারা যান বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার। দেশের জন্য উনি করেছেন, সেটার ক্রেডিট উনি কোনোদিনও নিতে চাননি এবং আমরাও কোনোদিনও আমার বাবা এটা করেছেন বা করবেন এরকম আমরা ক্রেডিট নিতে চাই না। লাল ফারুকের বাসা থেকে ওই যে তার ভাইয়ের বিয়ে গেছে, সোনালী রঙের টিপ দেয় না বিয়ে, ওই সোনালী রঙটা দিয়ে কোন আঙ্গুল দিয়ে ম্যাপটা আঁকছে। তার একটা পার্সোনাল ডায়েরি ছিল, ওইটার থেকে আমি অনেক কিছু জানছি। শিবনারায়ণ দাস চোখদান করেছেন সন্ধানীতে আর দেহদান করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে। সর্বস্তরের শ্রদ্ধা জানাতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
13 বছর পর লক্ষ্মীপুরে 5টি ইউনিয়নে ভোট গ্রহণ হচ্ছে। ভোটাররা বলছেন দীর্ঘদিন ভোট না হওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন তারা। এবার যোগ্য প্রার্থী বেছে নিয়ে উন্নয়নের ধারায় ফিরতে চান। প্রচারে নেমে এরই মাঝে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন। লক্ষ্মীপুর সদরের দালাল বাজার, বাঙ্গাখা, দক্ষিণ হামছাদি, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ এই 5টি ইউনিয়নে সর্বশেষ ভোট হয় 2011 সালের 27 জুন। এরপর সীমানা নির্ধারণ ও মামলা জটিলতায় ভোট হয়নি। সম্প্রতি সমস্যা সমাধান করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ভোট হবে 28 এপ্রিল। এরই মাঝে শুরু হয়েছে প্রচার। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা বলছেন দীর্ঘদিন ভোট না হওয়ায় উন্নয়নের ধারা থমকে গেছে। এবার যোগ্য প্রার্থী বেছে নিয়ে সেই ধারা ফিরিয়ে আনা হবে। মানুষের মধ্যে যথেষ্ট আনন্দ এবং উচ্ছ্বাস আছে। এত উৎসাহ, এত উদ্দীপনা, আমরা এই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা শেখ জামালকে ইনশাল্লাহ চেয়ারম্যান নির্বাচিত করবো ইনশাল্লাহ। ভোটের মাঠে নেই বিএনপি, আর দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন মাঠে, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। অনেক প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন। জনগণের আশা আকাঙ্ক্ষা ভালো সুস্থ একটা নির্বাচন হোক। জনগণ চাচ্ছে যে সুস্থ ভোটের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, তাদের মনোনীত চেয়ারম্যান হিসেবে যাকে পছন্দ তাকে ভোট দিবে। আমি আমার বিজয়ের ব্যাপারে আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী এবং বাঙ্গাখা ইউনিয়নের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল প্রতীকের পক্ষে সাড়া জুগিয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য প্রতিটি ইউনিয়নে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। যেই পরিমাণ ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য যেই পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন, সেই পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ হবে। আমি সকল ভোটারের সহযোগিতা কামনা করছি। লক্ষ্মীপুরের 5 ইউনিয়নে 28 জন চেয়ারম্যান প্রার্থী, 225 জন সদস্য প্রার্থী ও 63 জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইএমএফের শর্ত পূরণে আগামী অর্থ বছরে 1,70,000 কোটি টাকা ভ্যাট আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য ছাড় কমানো, সিগারেটের কর বাড়ানো সহ 3 বিষয়ে জোর দেওয়ার চিন্তা করছে তারা। অর্থনীতিবিদরা বলছেন ভ্যাট আদায় বাড়াতে ফাঁকি বন্ধে বেশি জোর দেওয়া উচিত। এনবিআর এর হিসাবে চলতি অর্থ বছরে ভ্যাট আদায় হবে 1,45,000 কোটি টাকা। এ ধারা বহাল থাকলে আগামী অর্থ বছরে তা দাঁড়াবে 1,60,000 কোটিতে। তবে আইএমএফ এর শর্ত পূরণে দরকার হবে আরও প্রায় 10,000 কোটি টাকা। আর এই অর্থ জোগাতে আসছে বাজেটে ভ্যাট ছাড় কমানো ও সিগারেটে কর বাড়ানোর কথা ভাবছে এনবিআর। পাশাপাশি ফিসকাল ডিভাইস ব্যবহারে বাড়তি ভ্যাট আদায়ের আশাও তাদের। তবে ভ্যাট আদায় বাড়াতে ফাঁকি বন্ধে করা উদ্যোগ চান অর্থনীতিবিদরা। তাতে এড়ানো যাবে জনজীবনের নেতিবাচক প্রভাব। বলছেন ভ্যাট ছাড় বাতিলের সিদ্ধান্ত নিতে হবে সতর্কভাবে। সাধারণ ভোক্তারা কিন্তু কর দিচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে তো কোম্পানিগুলো দিচ্ছেন। এই এভিডেন্স আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। কৌশল যদি হয় ভ্যাট আদায় বাড়ানোর, যে আমি কর ফাঁকি রোধ করে ভ্যাট আদায় বাড়াবো, তাহলে অবশ্যই এটা সাধারণ মানুষের উপরে চাপটা পড়বে না। সরকার খরচ কাটছাট করায় এবছর ভ্যাট আদায় কম হচ্ছে, বেসরকারি আমদানি কমায়ও আদায় কম হচ্ছে। এনবিআর মনে করছে সরকারি ব্যয় ও আমদানি না বাড়লে লক্ষ্য অর্জন কঠিন হবে। তবে রাজস্ব বাড়াতে হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ চান ব্যবসায়ীরা। আরও বেশি আপনি ভ্যাট কালেক্ট করবেন, এটা কিন্তু একটা স্ট্রাকচার চিন্তা ভাবনা না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আগে লোকজনকে বেশি কর্মসংস্থান ক্রিয়েট করতে হবে এবং কর্মসংস্থান ক্রিয়েট করার জন্য একটা ব্যবসায়িক সুলভ, ব্যবসায়িক ইকোনমিক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। 28 এপ্রিল ঢাকায় আবার শুরু হচ্ছে আইএমএফ এর সঙ্গে এনবিআর এর আলোচনা। ভ্যাট বাড়ানোর এসব পরিকল্পনা গুরুত্ব পাবে ওই বৈঠকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরায় ভারত সীমান্তের ইছামতি নদীর তীরে লোকালয়ের মাঝে মিলছে সুন্দরবনের দেখা। নদী ভাঙন ঠেকাতে প্রশাসনের উদ্যোগে সুন্দরী, কেওড়া, বাইন, গোলপাতা সহ সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সৃষ্টি হয়েছে রূপসী ম্যানগ্রোভ বন। শিবনগরে প্রায় 150 বিঘা জমির ওপর বন ও পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে আসছে মানুষ। জেলা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে শিবনগরে গড়ে উঠেছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। প্রশাসনের উদ্যোগে সীমান্ত নদী ইছামতি তীরে প্রায় 150 বিঘা জমির উপর তৈরি হয়েছে এই কৃত্রিম ম্যানগ্রোভ বন।
শিবনগরে ভাঙন ঠেকাতে 2014 সালে নদী তীরে বন গড়ে তোলে দেবহাটা উপজেলা প্রশাসন। সুন্দরবনের আদলে করা এই বনে রোপণ করা হয় কেওড়া, বাইন, গোলপাতা, নিম, সুন্দরী সহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ। পর্যটকদের জন্য নির্মাণ হয় কংক্রিট ও কাঠের ট্রেল, বেঞ্চ, শিশু কর্নার সহ নানা সুবিধা। নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে, আর পাশে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, এটা আপনার নাগরদোলা, নৌকা নাগরদোলা বলে। দেখে মনে হচ্ছে এটা একটা সুন্দরবন। তাছাড়া এর পাশাপাশি এর পিছনে ভেতর দিয়ে ইছামতি নদী রয়েছে, যার এই পাশে বাংলাদেশ আর ওপাশে হচ্ছে ভারতের হাসনাবাদ আছে। কটেজগুলো আপনার প্রশাসনের নিয়ন্ত্রণের পরিচালনা করা হয়, সেক্ষেত্রে এখানে কোনো রিস্ক নেই, আপনি রাত্রি যাপন করতে পারবেন ফ্যামিলি নিয়ে। পর্যটকদের আকর্ষণ করতে বনের ভেতর পাখির অভয়ারণ্য, ঝুলন্ত সেতু, কেবল কার সহ নানা সুবিধা যোগ করার কাজ চলছে জানালো প্রশাসন। আমাদের পরিকল্পনা আছে যে এর ভিতরে আমাদের আবাসন ব্যবস্থা করার জন্য, যাতায়াতের পর্যাপ্ত সুবিধার জন্য পর্যাপ্তভাবে প্রশস্ত রাস্তার একটা পরিকল্পনা আছে আমাদের। রূপসী ম্যানগ্রোভ বনের সড়ক যোগাযোগ উন্নত হলে এটি দেশের অন্যতম এক পর্যটন আকর্ষণ হয়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।